অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই মুহূর্তে যারা ভিডিও দেখছো তারা সবাই ভালো আছো, সুস্থ আছো, এটি কামনা করি। আর মাঘের শুরুতেই তোমাদেরকে আবারও উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে, যাতে তোমরা সামনের দিনগুলোতে লেখাপড়াকে নিয়মিত চালিয়ে যেতে পারো এবং শিক্ষা কার্যক্রমে যথাযথভাবে সম্পন্ন করতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে বিষয়টি, সেই বিষয় থেকে তোমাদের আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি আমি। ইতিপূর্বে আমরা 1, 2, 3 চ্যাপ্টার আমরা শেষ করেছি। ওই ভিডিওগুলো যদি তুমি দেখো ঠিক মতন, আশা করি অঙ্কগুলো বুঝতে পারবে এবং তুমি নিজে নিজে করতে সক্ষম হবে। তো যাই হোক, এই যে আমরা নতুন চ্যাপ্টারটি যেটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের সিলেবাস বা বই অনুযায়ী এটি 4র্থ অধ্যায়। যে আমাদের এই অধ্যায়টির ইংরেজিতে যদি নাম বলি যে 4র্থ অধ্যায়, সেটি হচ্ছে যে প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সিস। যে এটির বাংলা করা হয়েছে যে ভবিষ্যৎ ব্যবস্থা ও সম্ভাব্য ঘটনা। যে প্রভিশন শব্দের অর্থ অর্থাৎ ভবিষ্যতে যে সমস্ত ব্যবস্থা আমরা নিব, সেই ভবিষ্যৎ ব্যবস্থাগুলোকে আমরা বলেছি যে প্রভিশন, এবং কন্টিনজেন্সি শব্দের অর্থ হচ্ছে যে সম্ভাব্য ঘটনা। তো চ্যাপ্টারের শুরুতেই আমরা এই চ্যাপ্টারের শুরুতে দেখবা যে অনেক কিছু কিন্তু আলোচনা আছে এবং সেই সমস্ত আলোচনাগুলো কিন্তু পর্যায়ক্রমে তোমাদের আয়ত্ত করতে হবে বা শুনতে হবে বা জ্ঞান অর্জন করতে হবে, আমরা যে কথাটি বলি না কেন। মূলত হিসাব বিজ্ঞানের উপরে যদি তুমি দক্ষতা অর্জন করতে যাও, তাহলে কিন্তু হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি বিষয়বস্তুকে মনোযোগ দিয়ে এবং মননের সাথে সেগুলো কিন্তু বুঝতে হবে। তো অনেক সময় এমন হয় যে, ধরো আমার অভিজ্ঞতা কেমন, যখন আমরা মাস্টার্সের লেভেলে কোনো ভাইবা নেই, সে ভাইবাতেও দেখেছি যে খুব ছোট ছোট বিষয় যদি আমরা তাদেরকে যখন জিজ্ঞাসা করি, তখন দেখেছি যে এই যে সহজ সহজ উত্তরগুলো কিন্তু মানে শিক্ষার্থী কিন্তু দিতে পারেনি, বা ভাইবা বোর্ডে যে সমস্ত পরীক্ষার্থী ছিল তারা কিন্তু দিতে পারেনি। তো দেখো, এই চ্যাপ্টারের যে সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে মানে কথা বলছিলাম তোমাদের সাথে, যে এই এবং ভাইবা সম্পর্কে কিছু কথা বলছিলাম, যে পরীক্ষার্থীরা এত সহজ সহজ কোশ্চেনে যদি করা হয় সেগুলো কিন্তু পারে না। যেমন ধরো, আমরা যখন নবম দশম শ্রেণী থেকে যখন ব্যবসায় শিক্ষা শাখা থেকে আমরা জ্ঞান অর্জন করতে করতে যখন এই অনার্সের বা ডিগ্রি পাসের দ্বিতীয় বর্ষেও আসি, তখনও যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তখনও তোমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তরে কিন্তু পারো না। খুব ছোট একটা প্রশ্ন করি, যেমন ধরো 9, 10 ওখানে কিন্তু আমরা শিখেছি যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তা আমি যদি এখন কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করি যে অন্তর্দায় কাকে বলে বা বহির্দায় কাকে বলে, তখন পারে না। শুধু দায় কাকে বলে তাও পারে না। তো এই যে বা হিসাব বিজ্ঞান কাকে বলে সেটাও সে পারে না। তো এই কারণে দেখবা, তুমি যখন জব মার্কেটে যাবা, তুমি কিন্তু অবশ্যই নিজেকে জব মার্কেটের একটি হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ হিসেবে যদি বিবেচনা করো, বা হিসাব বিজ্ঞানের একটি প্রোডাক্ট হিসাবে যদি নিজেকে চিন্তা করো যে মার্কেটে তুমি বিকোবে কিনা। তো কোন পণ্যগুলো মার্কেটে আমরা খুব সহজেই বিক্রি করতে পারি, যে সমস্ত পণ্যগুলোর মধ্যে গুণগত মানসম্পন্ন, মোড়কীকরণ অর্থাৎ যে বাহ্যিক যে অবয়ব, সেগুলো যদি সব কিছু ভালো থাকে, তাহলেই কিন্তু পণ্য মার্কেটে আমরা খুব সহজেই কিন্তু বিক্রয় করতে পারি বা বিপণন করতে পারি, বা সেটি গ্রাহক গ্রহণ করে। তো তুমি যখন মার্কেটে যাবে নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করতে, কিংবা কোনো একটি কোম্পানিতে চাকরির জন্য, অবশ্যই কিন্তু তোমাকে এই যাচাই বাছাই শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিন্তু হবে না। তোমার পাশাপাশি যে সমস্ত গুণগুলো আছে, যে তোমার বাচন, তোমার হিসাব বিজ্ঞানের যে ধারণা বা হিসাব বিজ্ঞানের যে জ্ঞান, সেটির ডিপনেস কতটুকু বা গভীরতা কতটুকু, তা সেটার উপরেও কিন্তু নির্ভর করবে তুমি মার্কেটে বিকোবে কিনা। অর্থাৎ ভালো একটি জব যদি সার্চ করো, সেই ক্ষেত্রে নিজের যোগ্যতাকে কিন্তু প্রমাণ করতে হবে। তুমি যোগ্যতা যদি প্রমাণ করতে না পারো, সেই ক্ষেত্রে ব্যর্থতা কিন্তু তোমার। যে শ্রেণীকক্ষে যখন শিক্ষক পড়িয়েছেন, সেই নবম দশম অথবা একাদশ দ্বাদশ অথবা অনার্স ফার্স্ট ইয়ারে এই বিষয়বস্তুগুলো কিন্তু বারবারই আলোচনা করা হয়, তারপরেও শিক্ষার্থীরা অনেক সময় মনোযোগ দেয় না। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে ভালোর মন্দর দিক, যে ভালো করতে গিয়ে কিছু মন্দ দিক চলে আসছে। যেমন এমসিকিউ
চলে আসার পর থেকে আমি একটি জিনিস খেয়াল করেছি যে বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে শিক্ষার্থীরা এখন আর থিওরিটিক্যাল অংশগুলো পড়েই না। কোনো এক বন্ধু যদি একটা অ্যান্সার করে তো সেইটাই সে ওই ফিস করে পরীক্ষার হলে জেনে নেয় এবং সেইটাই সে অ্যান্সার করার চেষ্টা করে। সেই আগে যে তবুও কিছু কোশ্চেন মুখস্থ করতো কিংবা জানতো কিংবা পড়তো যে এইখান থেকে এইটা পড়লে হয়তো কমন আসবে বা এইটা আমাদেরকে লিখতে হবে পরীক্ষার হলে, একটা প্রস্তুতি নিত কিন্তু থিওরিটিক্যাল অংশের জন্য। এখন শিক্ষার্থীরা মোটেও পড়ে না। ওই অংশটা তারা জানতেও চায় না। মানে এই সংখ্যাটা বেশি। আমি বলি নাই যে সব শিক্ষার্থী একই রকম, কিন্তু না। যারা ভালো করে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একদম একাদশ থেকেই যারা চেষ্টা অব্যাহত রেখেছে তারা কিন্তু তিল করে জেনে নেয়। তো যাই হোক, এই যে জানার যে পার্থক্য, এই যে আগ্রহ যে সৃষ্টি না হওয়া, সেটি একটি বিরাট কিন্তু ব্যর্থতা এবং জ্ঞানের যে স্বল্পতা নিয়ে হিসাব বিজ্ঞানের কর্মক্ষেত্রে তারা যে চলে আসছে আজকে, সেই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু জব মার্কেটে জবটাকে নষ্ট করে ফেলতেছে এবং এই জবের সেক্টরটাকে সেখানে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সার্টিফিকেটটি কিন্তু অবমূল্যায়িত হচ্ছে। ফলে কি হয়, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী যখন জব মার্কেটে যায় তখন তাকে মূল্যায়ন করে যে বাবার টাকা, অনেক টাকা ব্যয় করে অন্তত কিছু জেনেছে, ও পড়েছে। তো আর সেই ক্ষেত্রে ওকে যতটুকু মূল্য দেওয়া হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রি পাস থেকে যাওয়ার পরে আমি দেখেছি যে এই জব মার্কেটে যারা থাকেন, যে সমস্ত নিয়োগকারী কর্তৃপক্ষ, তারা কিন্তু খুব অবমূল্যায়ন করে। অথচ আমার মনে হয়নি কখনো যারা তোমরা এই লেকচার শুনছো বা জানছো তোমরা তাদের চেয়ে কম মেধাবী। অবশ্যই তোমরা মেধাবী, শুধুমাত্র তোমাদের একটু চেষ্টা দরকার। তো তোমাদের চেষ্টা এবং জানার যে আগ্রহ সেটি তোমাকে বড় করবে, তুমি তিল করে নিজেকে তৈরি করবে। শুরু করছি যে আজকের এই যে অধ্যায়টি আমরা আরম্ভ করতে যাচ্ছি, সেখানে শুরুতেই আমাদেরকে জানতে হবে দায় কী জিনিস, দায় কাকে বলে, দায়ের বৈশিষ্ট্যগুলো কী, এবং আমরা পর্যায়ক্রমে দায়ের শ্রেণী বিভাগগুলো জানতে থাকব। তো আসি, প্রথমেই আমরা বলি যে দায় কী। আসলে ওই 9-10-এর মতন যদি আমি দায় কী এটা না বলি, যদি একটা আপার লেভেলের অর্থাৎ তোমাদের এই গ্র্যাজুয়েশন লেভেলের কথাবার্তা যদি বলি, সেক্ষেত্রে দেখবা যে দায়ের মধ্যে থেকে প্রথমেই যদি প্রশ্ন আসে, বইগুলো যদি খুলো তাহলে দেখবে যে পর্যায়ক্রমে কিন্তু লেখা আছে যে অগ্রাধিকার শেয়ার কি দায়? প্রশ্ন যদি আমি তোমাদেরকে করি যে অগ্রাধিকার শেয়ার দায় কিনা, না মালিকানা সত্ত্বর একটি অংশ, এইটা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই দ্বিমত আছে। যে হিসাব বিজ্ঞানীরা বা যারা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, সেখানে কিন্তু এটি আলোচনা দীর্ঘায়িত। কেউ এটাকে দায় বলেছেন, কেউ এটাকে মালিকানা সত্ত্বের অংশ বলেছেন। তো যাই হোক, ওই অংশে আমি আর যাচ্ছি না, আমি দায় নিয়ে কথা বলি। যে দায়, দেখো যে কোনো একটি প্রতিষ্ঠানকে, আমরা যেহেতু প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, প্রতিষ্ঠান নিয়ে বলি, এরপর একটি সংজ্ঞা তোমাদের বই থেকে আমি শোনাবো। যে দায় হচ্ছে যে অতীত কোনো ঘটনা যেটি থেকে ভবিষ্যতে, এবং যেটি বর্তমানে বিদ্যমান এবং ভবিষ্যতে তোমাকে পরিশোধ করতে বাধ্য করে, তাকে আমরা দায় বলি। তো অর্থাৎ এখানে যে এই যে পরিশোধের যে বাধ্য করে, এখানে একটি অব্লিগেশন, আমরা ইংরেজিতে বলি অব্লিগেশন। অর্থাৎ তুমি সহসায় নিজে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কিন্তু দাও না, তোমাকে এখানে বাধ্য করা হয়, অনুগত করা হয়, যাতে তুমি উক্ত টাকা যে পাবে তাকে দিতে তুমি বাধ্য থাকো, বা তুমি অবশ্যই তাকে দিবে। না দিলে কি হবে? না দিলে যেটি হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠান, আমরা যেহেতু প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ব্যাহত হবে। অর্থাৎ সুনামের ক্ষতিগ্রস্তটা সবচেয়ে বেশি হবে। তারপরে যেটি হবে সেটি হচ্ছে মামলা হবে, এবং মামলায় যদি তুমি হেরে যাও, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির বা প্রতিষ্ঠানের বা বিজনেসের কিন্তু সেই ক্ষতিপূরণ সহ কিন্তু দিতে হবে। অর্থাৎ মূল টাকা তো দিবেই, আবার ক্ষতিপূরণও কিন্তু দেওয়া লাগবে। তাহলে এখানে প্রতিষ্ঠানের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাবে। যে যদি আবার জরিমানা সহ কিংবা ক্ষতিপূরণ সহ যদি অর্থ ত্যাগ করতে হয়, সেটাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য মানে ক্ষতি বা অলাভজনক আমরা বলছি। অতএব এই কারণে আমরা বলছি যে দায় হচ্ছে যা তোমাকে ভবিষ্যতে পরিশোধে বাধ্য করে। অর্থাৎ এখানে ইতিপূর্বে আমি আরও দুইটি কথা কিন্তু বলেছি। একটি হলো অতীত ঘটনা থেকে এটি উৎপত্তি হয় এবং এটি বর্তমানেও বিদ্যমান থাকে। তাহলে দায়ের এই যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর মধ্যে কিন্তু তিনটি বৈশিষ্ট্য পাই। এই বৈশিষ্ট্য তিনটি কেমন? এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা বলেছি যে দায় হচ্ছে যে বর্তমানে তোমার বিদ্যমান, বা
বর্তমানেও এখন পর্যন্ত এটি তোমাকে পরিশোধে তুমি বাধ্য থাকো, যে এটি একটি বাধ্যবাধকতা বা বর্তমান বাধ্যবাধকতা। এবং ২ নাম্বারটা বলেছি যে এটি হচ্ছে অতীত কোনো লেনদেন বা অতীত কোনো ঘটনা থেকে উৎপত্তি হয়। আরেকটি আমরা কি বলেছি, যে লাস্ট ওয়ান বলেছি যে এর ফলে সম্পদের বহির্গমন ঘটবে। যে তুমি যদি টাকা যদি দিয়ে দাও, তাহলে সম্পদের পরিমাণ কমে যাবে। যদি তুমি নগদ টাকা যদি দিয়ে দাও, তাহলে তোমার নগদ টাকা কমবে। যদি তুমি অন্য কোনো সম্পত্তির মাধ্যমে যদি দায় পরিশোধ করো, তাহলে সেই সম্পদটা কিন্তু কমে যাবে। তাহলে এখন আসি যে এই ৩টা বৈশিষ্ট্য এবং ইতিপূর্বে যে আলোচনা করেছি, এবার আমি একটু বই থেকে কয়েকটা লাইন তোমাদেরকে শোনাই যে আসলে দায় সম্পর্কে কি বলা হয়েছে। ধরো আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক যে গৃহীত যে একটি সংজ্ঞা এখানে আছে, আমি সেটি তোমাদেরকে শোনাই। যে liabilities as a present obligation of a company raising from past events, the settlement of which is expected to result in an outflow from the company of resources embodying economic benefits. এটা বাংলাটাও এখানে এই বইয়ের মধ্যে দেওয়া আছে যে দায় হচ্ছে কোম্পানির বর্তমান বাধ্যবাধকতা যা বিগত ঘটনার প্রেক্ষিতে সৃষ্টি হয়েছে এবং যা পরিশোধে কোম্পানির সম্পত্তির বহির্গমন হয় এবং যার সাথে অর্থনৈতিক সুবিধা জড়িত। এই কথা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। এরপরে বই থেকে তোমাদেরকে একটু কথাগুলো শুনিয়ে দিলাম, যে তুমি যদি একটু মনোযোগী হও তাহলে বুঝতে পারবে যে আলটিমেটলি তো আসলে এটাই কথা যে দায় অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। যে আমার টাকা চলে গেল অথবা দায় যদি সৃষ্টি হয়, তাহলেও কিন্তু আমার অর্থনৈতিক ক্রিয়াকলাপ কিন্তু বেড়ে যাবে। যেমন ঋণ নিয়ে যদি তুমি উৎপাদন যদি বর্ধিত করো বা বৃদ্ধি করো, সেই ক্ষেত্রে তোমার উৎপাদন বেড়ে যাবে, বিক্রয় বেড়ে যাবে, অর্থনৈতিক যে কার্যক্রমগুলো আছে প্রতিষ্ঠানের, সেইটার মধ্যে কিন্তু একটি গতিশীলতা চলে আসবে। যেমন তুমি যদি আমরা যেটা বলি ওয়ার্কিং ক্যাপিটাল, যদি আমরা ঋণ নিয়ে থাকি যে কোনো প্রতিষ্ঠান থেকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কর্মচারীদের যে বেতন বকেয়া ছিল সেগুলো পরিশোধ হবে, কাঁচামাল র মেটেরিয়ালের যদি কোনো স্বল্পতা থাকে সেগুলো চলে আসবে, মেশিনারিজের মধ্যে যদি কোনো ওয়ার্কিং ক্যাপিটালের দরকার পড়ে সেগুলো চলে আসবে। অর্থাৎ প্রসেসিংয়ের যে মানে প্রসেসিংয়ের যে সমস্ত ক্রিয়াকলাপ বা কার্যকলাপ সবগুলোই কিন্তু চলমান থাকবে এবং এর ফলে বিক্রয় বেড়ে যাবে। এই কারণে এখানে বলা হয়েছে যে অর্থনীতি কর্মকাণ্ডের সাথে এটি জড়িত। তো যাই হোক, এই কথাগুলো তোমরা একটু খেয়াল রাখবে যে দায়ের সংজ্ঞার ক্ষেত্রে। এখন আমরা আরেকটা বিষয়ে আলোচনা আসি যে দায়গুলাকে যদি আমরা বিভাজিত করি, যে ধরো দায় কয় প্রকার। তা আমরা সচরাচর বলে থাকি যে দায় হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে যে চলতি দায়, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো মাঝখানে হয়তো তুমি বলবে কেন মধ্যমেয়াদী দায় কি নাই? হ্যাঁ, আছে। আমরা বেসিক্যালি আলোচনা করি হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। এই 2টা নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি। মধ্যমেয়াদী দায় থাকতে পারে, প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে পারে, বা তোমার ক্যাটাগরি যদি তুমি সিলেকশন করো বা ক্যাটাগরি যদি ভাগ করতে থাকে, সেটা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ বিষয়। তো বেসিক্যালি আমরা 2টা অংশে আলোচনা করি। একটি হচ্ছে যে চলতি দায় এবং আরেকটি দীর্ঘমেয়াদী দায়। এই 2টা অংশে আমরা আলোচনা করি। আজকে এই মুহূর্তে আমি চলতি দায় নিয়ে কিছু কথা বলি। যে চলতি দায় আমরা কাকে বলছি? নগদ টাকা বা অন্যান্য সম্পত্তি যেগুলোকে কোম্পানি যৌক্তিকভাবে আশা করে একটি পরিচালনা চক্রের মধ্যে বা 1 বছরের মধ্যে নগদে রূপান্তরিত হয় বা বিক্রি হয়ে থাকে বা ভোগকৃত হয়ে থাকে, তাকে চলতি দায় বলা হয়। অনুরূপভাবে চলতি সম্পত্তি হতে কিংবা নতুন চলতি দায় সৃষ্টির মাধ্যমে 1 বছরের মধ্যে পরিশোধ্য ব্যবসার স্বাভাবিক কার্যক্রম হতে উদ্বুদ্ধ দায়কে প্রচলিত অর্থে চলতি দায় বলা হয়। কোনো দায়কে চলতি দায় হিসেবে দেখানো যাবে যদি তার মধ্যে 2টি শর্ত বিদ্যমান থাকে। 1 নাম্বার হচ্ছে উক্ত দায়কে স্বাভাবিক পরিচালন চক্রের মধ্যে নিষ্পত্তির প্রত্যাশা আসবে এবং 2 নাম্বারটি হচ্ছে উক্ত দায়কে প্রতিবেদনে প্রদর্শনের তারিখ থেকে 12 মাসের মধ্যে নিষ্পত্তির প্রত্যাশা থাকবে। তো দেখো যে এইখানে আমি এই জন্য বই থেকে কয়েকটি কথা দিয়ে শুরু করলাম। যে বেসিক্যালি আমরা জানি যে চলতি দায় হচ্ছে যে একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যে সমস্ত দায়গুলো পরিশোধ করতে হয়,
তাকে আমরা চলতি দায় বলি। তো চলতি দায়ের মধ্যে এই ২ টা শর্ত তোমাকে যুক্ত করা হয়েছে, যে একটা হলো যে সেটা বিদ্যমান আছে, এবং আরেকটি হচ্ছে যে তুমি ওই হিসাব চক্রের মধ্যে, বা আমরা যে সাইকেলটা বলেছি, বা একটি হিসাব কালের মধ্যে সেটি অবশ্যই পরিশোধের প্রত্যাশা থাকবে, এবং এটি কখনোই ১ বছরের চেয়ে বেশি হবে না। এই পরিশোধের টাইমটি ১ বছরের ভেতর, অর্থাৎ যখনই সৃষ্টি হোক না কেন, সৃষ্টি হওয়ার পর থেকে পরিশোধের সময়কাল বা মেয়াদকালের মধ্যে আমরা মূলত ১২ মাস সময় আমরা নিব, ১ বছর আরকি। হতে পারে সেটি হিসাবকাল তোমার যদি ছোট হয়, ছোটও হইতে পারে, বা সহজ কথা হচ্ছে যে এখানে ১ বছরের চেয়ে বেশি হবে না। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে এই যে চলতি দায়, সেই চলতি দায়গুলো কিন্তু প্রকারভেদটা জানাও আমাদের খুব জরুরি, যে চলতি দায়ের ভিতরে কোন, কোন উপাদানগুলো থাকে, বা কোনগুলো আমরা চলতি দায় নামে আমরা অভিহিত করে থাকি। আজকে এই বিষয় দিয়ে আমি মূলত তোমাদের এই লেকচারটি আমি শেষ করতে যাচ্ছি। তো আমি বই থেকেই তোমাদেরকে বলি, অনেকগুলো আমরা ইচ্ছা করলে তোমরা নিজেরাও জানো যে কোনগুলো চলতি দায়। যে উম তো যেমন পাওনাদার বা প্রদেয় হিসাব দিয়ে আমরা সচরাচর শুরু করি আরকি, প্রদেয় বিল, এই সমস্ত বিষয়গুলোকে আমরা বলে থাকি। তো এখান থেকে আমি একটু বই থেকে তোমাদেরকে উম আ পাঠ করে শোনাই। যে সেটি হচ্ছে যে প্রদেয় হিসাব, বা অ্যাকাউন্টস পেয়েবল যেটা বলেছি, প্রদেয় বিল, দীর্ঘমেয়াদী ঋণের চলতি পরিপক্কতা, অর্থাৎ দীর্ঘমেয়াদী দায়ের যে অংশটা এই বছর তুমি পরিশোধ করবে, বা এই সময় যেটা পরিশোধ করবে এখনো করোনি সেটিও, এবং স্বল্পমেয়াদী পুনঃ অর্থায়নযোগ্য ঋণ, প্রদেয় লভ্যাংশ, ক্রেতাদের অগ্রিম, ক্রেতার কাছ থেকে যদি কোনো অগ্রিম টাকা যদি পেয়ে থাকো তাহলে সেটাও কিন্তু তোমার চলতি দায় হিসেবে গৃহীত হবে। তারপর বলেছি অনুপার্জিত আয়, অর্থাৎ অগ্রিম আয়, যেটা ভ্যাট, যদি সরকারের কোনো ভ্যাট থাকে, সরকারি বা অন্য কোনো কর্তৃপক্ষের, আয়কর, প্রদেয় আয়কর, কর্মচারীদের সম্পর্কিত যে সমস্ত দায় আছে, যেমন প্রভিডেন্ট ফান্ড যদি থাকে প্রতিষ্ঠানের ভিতরে, বা কর্মচারী কল্যাণ তহবিলে কোনো ফান্ড যদি প্রতিষ্ঠানের ভিতরে থেকে থাকে, তাহলে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা এই চলতি দায় হিসেবে অন্তর্ভুক্ত করে থাকি। এছাড়াও আমরা বলেছি যে বকেয়া যদি কোনো খরচ থাকে, প্রতিষ্ঠানের কোনো বকেয়া বিল, বা যেকোনো প্রকার খরচ যেটি এখনো পরিশোধ করা হয়নি, এরকম কোনো বিল যদি থাকে, তাহলে সেই সমস্ত বিলগুলোকেই কিন্তু আমরা এই চলতি দায়ের ভিতরে অন্তর্ভুক্ত আমরা করি। এই হচ্ছে, যাই হোক, বেসিক্যালি তোমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মেইন যে চলতি দায়ের যে নামগুলো, সেগুলো হচ্ছে প্রদেয় হিসাব, অ্যাকাউন্টস পেয়েবল, তারপর হচ্ছে নোটস পেয়েবল বা প্রদেয় বিল, বকেয়া খরচসমূহ, অর্থাৎ অ্যাক্রুড এক্সপেন্সেস বা অ্যাকাউন্টস, এই এক্সপেন্স পেয়েবল যেগুলো আছে, অনুপার্জিত বা আর্নার্ড, এই 4টি বিষয়বস্তুকে যদি আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখি তাহলেই হবে। এছাড়াও শর্ট টার্ম ঋণ যেগুলো আছে, শর্ট টার্ম স্বল্পমেয়াদী ঋণ যদি বলাই থাকে প্রশ্নে, তো আপাতত এই 4টি বা 5টি যদি একটু খেয়াল রাখো তাহলে তো সবচেয়ে বেশি তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, এই ছিল আজকের লেকচার, যে আমরা মূলত দায়ের শ্রেণীবিভাগ এবং চলতি দায়ের বিভিন্ন উপাদানগুলো নিয়ে আমরা একটু কথা বললাম। তো পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই পর্যন্ত তোমাদের জন্য রইল শুভকামনা এবং শুভেচ্ছা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।